আমরা জানি শোকসভা মানেই গম্ভীর মুখ, নীরবতা আর স্মৃতিচারণ, কিন্তু সেই শোকসভাতেই যদি মিশে যায় একটু হাসি, একটু ব্যঙ্গ আর মানুষের চিরচেনা সেই স্বার্থপরতার ছবি, তাহলে কেমন হয়? পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর তীক্ষ্ণ রসবোধ, অসাধারণ ব্যঙ্গের ধার এবং হাসির মোড়কে মোড়া এমনই এক বিচিত্র শোকসভার গল্প হল বদন চৌধুরীর শোকসভা। গল্পের সূত্রধর সৌমিতা, কণ্ঠাভিনয় রয়েছেন অমিতাভ সেনগুপ্ত, সৌমিত্র গুপ্ত, দীপ চৌধুরী এবং মীনাঙ্কু মজুমদার। আপনারা শুনছেন দ্য কালচারাল ক্যাপিটাল। তাহলে আসুন আজ শুনে নেওয়া যাক সেই শোকসভার গল্প, যেখানে শোকের চেয়েও যেন বেশি কিছু বলার আছে। হেডফোনটা পরে নিন, গল্প শুরু হচ্ছে তো। বদনচন্দ্র চৌধুরী একজন নবাগত নারকী, সম্প্রতি রৌরবে ভর্তি হয়েছেন। যমরাজ আজ নরক পরিদর্শন করে বেড়াচ্ছেন। তাকে দেখে বদন হাত জোর করে উবুর হয়ে শুয়ে পড়লেন। যমরাজ বললেন, কি চাই তোমার? আগে 2 ঘন্টার জন্য ছুটি চাই। কবে এসেছো এখানে? আজ 1 মাস হলো। এর মধ্যেই ছুটি কেন? ছুটি নিয়ে কি করবে? আগে একবার মর্তলোকে যেতে চাই ধর্মরাজ। আজ বিকেল 5টার সময় ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমার জন্য শোকসভা হবে। বড্ড ইচ্ছে করছে একবার দেখে আসি। জমালয়ের নিবন্ধক অর্থাৎ রেজিস্ট্রার চিত্রগুপ্ত কাছেই ছিলেন। যম তাকে প্রশ্ন করলেন, এই প্রেত্যার প্রাক্তন কর্ম কি? চিত্রগুপ্ত বললেন, দাঁড়া দাঁড়া, এত তাড়াতাড়ি বলা যায় না। ইয়ের পূর্ব নাম ছিল বদনচন্দ্র চৌধুরী। পেশা ছিল ওকালতি, তেজারতি আর নানান রকম ব্যবসা। তা প্রায় 10 বছর হলো কর্পোরেশনের কাউন্সিলর, আর 5 বছর বিধানসভার সদস্য ছিল। 1 মাস হলো এখানে এসেছে। হরেক রকম বচ্চাটির জন্য 1000 বছর নরকবাসের দণ্ড পেয়েছে। এখন রৌরব নরকে গবিবাগে আছে। ওর আচরণ ভালোই ভালোই। 2 ঘন্টা ওর জন্য ছুটি মঞ্জুর করা যেতে পারে মহারাজ। শোকসভায় ওর বন্ধু আর স্তাবকরা কে কি বলে তা শোনবার জন্য ওর আগ্রহ হওয়া ওর পক্ষে স্বাভাবিক। তাও খবর পেল কি করে আজ যে শোকসভা আছে? খবরের কি অভাব ধর্মরাজ? রোজ কত লোক মরছে আর সোজা নরকে চলে আসছে। পুণ্যাত্মার বড়ই অভাব। তাদের কাছ থেকেই খবর পেয়েছে। যমরাজ আজ্ঞা দিলেন, বেশ, 2 ঘন্টার জন্য ওকে ছেড়ে দাও। সঙ্গে একজন প্রহরী থাকে যেন। চিত্রগুপ্ত হাঁক দিয়ে বললেন, ওহে কাকজংহ, তুমি এই পাপীর সঙ্গে সোজা মর্তলোকে যাও। দেখো যেন নতুন পাপ কিছু না করে বসে। ঠিক 2 ঘন্টা পরেই একে ফেরত আনতে হবে। যে আজ্ঞা বলে যমদূত কাকজঙ্ঘ বদন চৌধুরীর হাত ধরে জমালয় থেকে বেরিয়ে গেল। অনন্তর যমরাজ অন্য এক মহলে এলেন। তাকে দেখে ঘনশ্যাম ঘোষাল কৃতাঞ্জলি পুটে দণ্ডবৎ হলেন। যমরাজ বললেন, তোমার আবার কি চাই? আগে 2 ঘন্টার জন্য ছুটি, একবার মর্তলোকে যেতে চাচ্ছি। তোমারও শোকসভা হবে নাকি? এখানে এসেছো কবে? 2 বছর হলো এসেছি। রৌরবে থ বিভাগে আছি। আমার জন্য কেউ শোকসভা করেনি তো। বন্ধুরা বড়ই নিমখারাম। আমার মৃত্যুর পর আমারই কালকেতু কাগজে মোটে হাত কলম ছেপেছিল, একটা ভালো ছবি পর্যন্ত দেয়নি। বদন চৌধুরী আমার বন্ধু ছিলেন, তারই শোকসভায় যাওয়ার জন্য ছুটি চাচ্ছি। চিত্রগুপ্ত তার খাতা দেখে বললেন, তুমি অতি পাজি প্রেত। জমালয়ে এসেও মিথ্যে কথা বলছো। তোমার কাগজে
তো চিরকাল বদন চৌধুরীকে গালাগাল দেওয়া হয়েছে। আগে সম্পাদকের কঠোর কর্তব্য হিসেবে তা করতে হয়েছে, কিন্তু আগে বদনের সঙ্গে আমার হৃদ্রতা ছিল, পরে মনান্তর হয়। এখন মরণের পরে শত্রুতার অবসান হয়েছে, মরণান্তানি বৈরানী, আমরা আবার বন্ধু হয়ে গেছি। যমরাজ চিত্রগুপ্তকে বললেন, যাকগে, 2 ঘন্টার জন্য একেও ছেড়ে দিতে পারো, সঙ্গে যেন একটা প্রহরী থাকে। চিত্রগুপ্তের আদেশে যমদূত ভিঙ্গরোল ঘনশ্যামের সঙ্গে গেল। পরলোকগত বদন চৌধুরীর শোকসভায় খুব লোক সমাগম হয়েছে। বেদির ওপরে আছেন সভাপতি অবসরপ্রাপ্ত জেলা জজ রায়বাহাদুর গোবর্ধন মিত্র। তার ডান পাশে আছেন প্রধান বক্তা প্রবীণ অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি। বাঁ পাশে আছেন বদনের বন্ধু ও সভার আয়োজক ব্যারিস্টার কোকিল সেন। আরও কয়েকজন গণ্যমান্য লোক কাছেই বসেছেন। বক্তাদের জন্য 2টো মাইক্রোফোন খাড়া হয়ে আছে এবং সভার বিভিন্ন স্থানে গোটা কতক লাউড স্পিকার বসানো হয়েছে। বদন চৌধুরী তার রক্ষী যমদূতের সঙ্গে বেদির ওপরেই দাঁড়িয়েছিলেন। ঘনশ্যাম ঘোষালকে দেখে তিনি বললেন, আরে, তুমি কি মতলবে এখানে এসেছো? সভা পণ্ড করতে চাও নাকি? ঘনশ্যাম বললেন, আরে না না, পণ্ড করব কেন? তুমি হলে আমার পুরনো বন্ধু, তোমার গুণকীর্তন শুনে প্রাণটা ঠান্ডা করতে এসেছি। যমরাজ আজ খুব সদয় দেখছি, দুটো নারকীকে ছুটি দিয়েছেন। প্রধান বক্তা আঙ্গিরস গাঙ্গুলির পেছনে বদন চৌধুরী এবং সভাপতি গোবর্ধন মিত্রের পেছনে ঘনশ্যাম দাঁড়ালেন। 2 যমদূত নিজের নিজের বন্দির কাঁধে হাত দিয়ে রইল। সভার কোনো লোক কিন্তু এই 4 জনের অস্তিত্ব টের পেলে না। প্রথমেই শ্রীযুক্তা ভূপালী বসুর পরিচালনায় সঙ্গীত হলো। গান থামালে বাঁশি আর মাদলের করুণ সংহত সহযোগে কুমারী লুলু চ্যাটার্জি একটি সময়োচিত শোকনৃত্য নাচলেন। তারপর সভাপতির আজ্ঞাক্রমে অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি মৃত মহাত্মার কীর্তিকথা সবিস্তারে বলতে শুরু করলেন। আজ যার স্মৃতিতর্পণের জন্য আমরা এখানে এসেছি, তিনি আমাদের শোক সাগরে নিমজ্জিত করে দিব্যধামে গিয়েছেন। কিন্তু আমি স্পষ্ট অনুভব করছি যে তার আত্মা এই সভায় উপস্থিত থেকে আমাদের শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করছেন। স্বর্গত বদনচন্দ্র চৌধুরী আকারে, চরিত্রে, কর্মে, ধর্মে এক লোকোত্তর মহিয়ান পুরুষ ছিলেন। তার ওই তৈলচিত্রের দিকে চেয়ে দেখুন, কি বিরাট সৌম্য মূর্তি, নিবিড় শ্যামবর্ণ শালপ্রাংশু বিশাল বপু, পদ্মপলাশ নেত্র, আবক্ষ লম্বিত শ্মশ্রু। তিনি একাধারে কর্মযোগী আর জ্ঞানযোগী ছিলেন। যেমন উপার্জন করেছেন, তেমনি বহুবিধ সৎ কার্যে দুহাতে ব্যয়ও করেছেন। এক কথায় তিনি যে একজন খাঁটি রাজর্ষি ছিলেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আশা করি তার উপযুক্ত পুত্রগণ তাদের পুণ্য শ্লোক পিতৃপুরুষের পদাঙ্ক অনুসরণ করবেন। এইরকম বিস্তর কথা আঙ্গিরস বাবু 1 ঘন্টা ধরে শোনালেন। ঘনশ্যাম জনান্তিকে বললেন, আহা, কানে যেন মধু ঢেলে দিলে, নয় হে বদন? তারপর একজন তরুণ কবি একটি গদ্য কবিতা পাঠ করলেন। আকাশের গায়ে সোনালি আঁচড়, কিসের দাগ ওটা? দিব্যরথের টায়ারের কর্ষণ, ওই সড়কে পদনচন্দ্র দেবযানে গেছেন। কে তার জন্য অপেক্ষা করছে, উর্বশী না আফ্রোদিতি? ইত্যাদি ইত্যাদি। আরও কয়েকজন বক্তৃতা দেবার পর ব্যারিস্টার কোকিল সেন দাঁড়ালেন। পূর্বের বক্তারা যেটুকু বাকি রেখেছিলেন তা নিঃশেষে বিবৃত করে ইনি বললেন, আমি প্রস্তাব করছি সেই স্বর্গগত মহাপুরুষের একটি মর্মর মূর্তি দেশবন্ধু বা দেশপ্রিয় পার্কে স্থাপন করা হোক এবং তদুদ্দেশ্যে চাঁদা তোলা আর অন্যান্য ব্যবস্থার জন্য
অমুক অমুক অমুককে নিয়ে একটি কমিটি গঠন করা হোক। পেছনের বেঞ্চ থেকে একজন শ্রোতা বললেন, বদন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানতুম। ওই মরা মানুষের নিন্দে করতে চাই না, কিন্তু তার মূর্তির জন্য আমরাকেও এক পয়সা চাঁদা দেব না। সভায় হাততালি হলো। প্রথমে অল্প, যেন ভয় ভয়, তারপর খুব জোরে। গোলমাল থামলে কোকিল সেন বললেন, আমরা অশ্রদ্ধার দান চাই না, মৃত মহাপুরুষের পুত্রগণই সব খরচ দেবেন। বেদির ওপর থেকে একজন আস্তে আস্তে বললেন, হিয়ার হিয়ার। অতঃপর সভাপতি গোবর্ধন মিত্রের বক্তৃতার পালা। যদিওতি সময় তিনি লম্বা লম্বা রায় দিয়েছেন, 2-4টে ফাঁসির হুকুমও তার মুখ থেকে বেরিয়েছে, কিন্তু সভায় কিছু বলতে গেলেই তিনি নার্ভাস হয়ে পড়েন। তার বক্তব্য কোকিল সেনই লিখে দিয়েছেন। গোবর্ধনবাবু দাঁড়িয়ে উঠে তার ভাষণটি পড়বার উপক্রম করছেন, এমন সময় হঠাৎ ঘনশ্যাম তড়াক করে লাফিয়ে তার কাঁধে চড়লেন। যমদূত ভৃঙ্গরোল আটকাতে গেল, কিন্তু ঘনশ্যাম নিমেষের মধ্যে গোবর্ধনবাবুর কানের ভেতর দিয়ে তার মরমে প্রবেশ করলেন। মানুষের শরীরের মধ্যে যেটুকু ফাঁক আছে তাতে একটা আত্মা কোনো গতিকে থাকতে পারে, কিন্তু একসঙ্গে দুটো আত্মার জায়গা নেই। ঘনশ্যাম ঢুকে পড়ায় গোবর্ধনবাবুর নিজের আত্মাটি কোণঠাসা হয়ে গেল। তাকে দাবিয়ে রেখে ঘনশ্যামের প্রেতাত্মা তারস্বরে বক্তৃতা শুরু করলে, বন্ধুগণ, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আমার বেশি কিছু বলার নেই। শেষের বেঞ্চের ওই ভদ্রলোকটি যা যা বলেছেন তা খুব খাঁটি কথা। বদন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানতুম। যতদিন বেঁচে ছিল ততদিন সে নিজের ঢাক নিজেই পিটিয়েছে। এখন সে মরেছে, তবু আমরা রেহাই পাইনি। তার খোসামুদে আত্মীয় স্বজন তাকে দেবতা বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু এখন আর ধাপ্পাবাদী চলবে না। বদন স্বর্গে যায়নি, নরকেই গেছে। অমন চোর ছ্যাচোর হারামজাদা লোক আর হবে না মশাই। কত মক্কেলের সর্বনাশ করেছে, কর্পোরেশন আর অ্যাসেম্বলিতে হাজার হাজার টাকা ঘুষ খেয়েছে, পারমিট আর কালোবাজারিতে লক্ষ লক্ষ টাকা। বদন চৌধুরী আর চুপ করে থাকতে পারলেন না। যমদূত কাকজঙ্ঘকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে তিনি অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলির শরীরে ভর করলেন। দ্বিতীয় মাইকটা টেনে নিয়ে চিৎকার করে বলতে শুরু করলেন, আপনারা বুঝতেই পারছেন যে আমাদের মাননীয় সভাপতি মশাই প্রকৃতিস্থ হয়ে নেই। যে লোকটা পূর্ণ শ্লোক রাজশ্রী বদনচন্দ্রের ঘোর শত্রু ছিল, সেই নটোরিয়াস কাগজি গুন্ডা কালকেতু সম্পাদক ঘনা ঘোষালের প্রেতই সভাপতির ঘাড়ে চেপেছে এবং এই অসহায় গোবেচারা ভদ্রলোকের মুখ দিয়ে অশ্রাব্য কথা বলছে। সভাপতির জবানিতে ঘনশ্যাম বললেন, ডাহা মিথ্যে কথা। সেই বজ্জাত বদনার ভূতি আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি মশাইকে কাবু করে যা তা বলছে। আঙ্গিরস গাঙ্গুলির মারফত বদন চৌধুরী আবার বললেন, আরে আপনারা কি সেই ব্ল্যাকমেলার শয়তান ঘনা ঘোষালকে ভুলে গেলেন? বেটা টাকা খেয়ে তার কাগজে কালোবাজারি চোরদের প্রশংসা ছাপত, টাকা না পেলে গাল দিত। মন্ত্রীদের ভয় দেখিয়ে এসে নিজের ওয়ার্থলেস ছেলে মেয়ে শালা শাড়িদের জন্য ভালো ভালো চাকরি জোগাড় করেছিল। স্বর্গত মহাত্মা বদন চৌধুরী তাকে ঘুষ দেননি। সেই রাগে ঘনা ঘোষালের ভূত আজ নরককুণ্ড থেকে উঠে এসে এখানে কুৎসা রটাচ্ছে। ওর দুর্গন্ধে সভা ভরে গেছে। টের পাচ্ছেন না? ভূতের কথায় কান দেবেন না আপনারা। সভায় তুমুল কোলাহল উঠল। একজন সন্ডা গোছের লোক এরই মধ্যে একটা চেয়ারের ওপর দাঁড়িয়ে বললে, ওসব ভূত টুত গ্রাহ্য করি না মশাই। আমার নাম রামলাল সিংহি। ভূত আমার সম্বন্ধী, শাকচুনি আমার শাশুড়ি। তা আসল কথা কি জানেন? আমাদের গোবর্ধন বাবু আর আঙ্গিরস বাবু খুব মহাশয় লোক, কিন্তু দুজনেই মনে হয় বেশ আজকে টেনে এসেছে। নেশায় চুটচুড়ে হয়ে বক্তিমে করছে। বদন চৌধুরী মরেছে, সবাই মিলে শোকসভা করছিস, বহুত আচ্ছা। তোরা গান শুনবি, নাচ দেখবি, দুটো হাহুতাস করবি, বুক চাপড়ে কেটে ভাসিয়ে দিবি, অড়বি আচ্ছা। কিন্তু এ কি কাণ্ড! 2000 লোকের সামনে মাতলামি করছিস। আরে ছ্যা ছ্যা ছ্যা, আমরা যা করি নিজের আড্ডায় করি ভাই। ওই সবাই দাঁড়িয়ে এমন বেলল্লাপনা করি না। তা হা মশাই, যা বলবো হক কথা বলবো। এই সময় দুই যমদূত গোবর্ধন মিত্র আর আঙ্গিরস গাঙ্গুলির কানে কানে বললে, বেরিয়ে এসো শিগগিরি, 2 ঘন্টা কাবার হয়েছে। দুই প্রেতাত্মা সুরুত করে বেরিয়ে এলো। যমদূতেরা তখনই তাদের নিয়ে উধাও হলো। শরীর থেকে প্রেত নিষ্ক্রান্ত হওয়া মাত্র গোবর্ধনবাবু আর আঙ্গিরসবাবু মূর্ছিত হয়ে পড়ে গেলেন। ভাগ্যক্রমে একজন ডাক্তার উপস্থিত ছিলেন। তার চেষ্টায় এরা শীঘ্রই চাঙ্গা হয়ে উঠলেন। ডাক্তার বললেন,
এই দুটো গ্লাসের শরবত এরা খেয়েছিলেন। টেস্ট করা দরকার। নিশ্চয় কোনো বদলোক ভাং কিংবা থুত্র মিশিয়ে দিয়েছিল। প্রেততত্ত্ব বিশারদ হারাধন দত্ত ঘাড় নেড়ে বললেন, সিদ্ধি গাঁজা দুধর নয়, মদও নয়, ওসব আমার ঢের পরীক্ষা করা আছে। এগুলো আসল ভৌতিক ব্যাপার মশাই। আজ আপনারা সকর্ণে দুটো প্রেতের ঝগড়া শুনেছে, এর ফল